প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিকরণের পক্ষ থেকে তোমাদের প্রীতি ও শুভেচ্ছা। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দ বা পরিভাষা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা 100টিরও অধিক পারিভাষিক শব্দের অর্থ শেখার চেষ্টা করব। পরিভাষা বা পারিভাষিক শব্দের মূল আলোচনার আগে আমরা চট করে জেনে নিব পরিভাষা কি, পরিভাষা কেন এবং পারিভাষিক শব্দ কিভাবে উত্তর করতে হবে। আসো আমরা শুরু করি। পরিভাষা বা পারিভাষিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্মিনোলজি। টার্মিনোলজি লজি বা সংক্ষেপে একে টার্মও বলা হয়। অর্থাৎ পরিভাষার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টার্ম, পূর্ণ রূপ হচ্ছে টার্মিনোলজি। এখন পরিভাষাটা কি? পরিভাষাটা হচ্ছে যখন একটি জনসমাজে যে ভাষাটি প্রচলিত রয়েছে, মনে করো আমাদের বাংলাদেশে বাংলা ভাষা প্রচলিত। এখন এই বাংলা ভাষার শব্দগুলোর অর্থ আমাদের সবার কাছে একরকম। মনে করো এই শব্দটি যে গতি, আমি দু তিনটি শব্দ লিখছি, গতি, প্রকৃতি, তারপর লিখলাম ঘনত্ব। এগুলোর অর্থ আমাদের জনসমাজের বা আমাদের এই বাংলা ভাষী অঞ্চলের সবার কাছে একরকম। কিন্তু যখন সেটি বিশেষ বিজ্ঞান বা বিশেষ শাস্ত্রে ব্যবহার করা হবে, তখন সেটি একটি বিশেষ অর্থ জ্ঞাপন করে। এই অর্থটা ওই শাস্ত্র যারা চর্চা করেন, ওই বিশেষ শাস্ত্র বা বিশেষ বিজ্ঞান যারা চর্চা করেন, তাদের কাছে বোধগম্য। সাধারণ মানুষের কাছে সেটি বোধগম্য রূপে প্রতিভাত হয় না। যেমন গতি, এই শব্দটি হচ্ছে পদার্থবিজ্ঞানের অর্থ একরকম। পদার্থবিজ্ঞানে গতির অর্থ একরকম। আমি যদি নর্মালি বললাম যে ছেলেটির জীবনে কোনো গতি হলো না, এই গতি না হওয়াটা একটা অর্থ প্রকাশ করে যে ছেলেটার জীবনে কোনো উন্নতি হলো না, ছেলেটার জীবনে কোনো সাফল্য এলো না। কিন্তু যখন পদার্থবিজ্ঞানে বলবে যে একটি গাড়ি 1 ঘন্টায় 80 কিলোমিটার গেল, তাহলে প্রতি সেকেন্ডে গাড়িটির গতি কত ছিল, তখন সেটি একটা বিশেষ অর্থ জ্ঞাপন করে, একটা বিশেষ অর্থ জ্ঞাপন করছে না। এখন ঠিক একইভাবে প্রকৃতি, এই প্রকৃতি শব্দের অর্থ আমরা কি বললাম? নেচার বা স্বভাব, বা বললাম স্বভাব। কিন্তু যখন ভাষাশাস্ত্র বা ব্যাকরণে যখন আমরা সেটি ব্যবহার করব, তখন সেটি আলাদা একটা অর্থ দিয়ে দেয়। শব্দমূল বা ক্রিয়ামূল বোঝানোর জন্য হচ্ছে প্রকৃতিটি ব্যবহার করা হয়। একইভাবে ঘনত্ব, যদি আমরা বলি যে দুধের ঘনত্ব নির্ণয় করো, জাল দিয়ে দুধকে ঘন করা যায়, সেটা একটা অর্থ। কিন্তু আমরা যখন পদার্থবিজ্ঞানের সূত্র ধরে যখন দুধের ঘনত্ব নির্ণয় করতে যাব, তখন সেটির আলাদা একটা অর্থ দেয়। অর্থাৎ কি বোঝা গেল? যে কিছু শব্দ জনসমাজে সবসময় একটা অর্থ প্রকাশ করে, কিন্তু বিশেষ শাস্ত্র, বিশেষ বিজ্ঞান বা বিশেষ বিদ্যা শৃঙ্খলে গেলে সেটির একটি অন্যরকম অর্থ তৈরি হয়, বিশেষ একটা অর্থ তৈরি হয়। ওই বিশেষ অর্থটা জনসমাজে প্রচলিত অর্থের মতো নয়, তা আলাদা, ভিন্ন। এবং সেটি শুধুমাত্র ওই বিজ্ঞান বা ওই শাস্ত্র, ওই বিশেষ বিদ্যা শৃঙ্খলে যারা পারদর্শী, যারা ওই বিশেষ বিদ্যা শৃঙ্খল চর্চা করেন, তাদের কাছে বোধগম্য। এই বিশেষ শব্দগুলোকে বলা হচ্ছে পরিভাষা। আশা করি বুঝতে পেরেছো যে পরিভাষাটা কি। এখন আসো আমরা 100টিরও অধিক উদাহরণ দেখানোর তোমাদের চেষ্টা করব, বা পারিভাষিক শব্দের অর্থ শেখানোর চেষ্টা করব, যে শব্দগুলো পরীক্ষায় অসংখ্যবার এসেছে বা পরীক্ষায় আসার মতো। এরকম 100টিরও অধিক শব্দের অর্থ আমরা এখন আজকে জানার চেষ্টা করব। আসো আমরা শুরু করি। এখানে আমরা 20টি পারিভাষিক শব্দ লিখেছি। এখন একে একে আমরা শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করি, যে এগুলোর কি বিশেষ অর্থ আমাদেরকে দেয়। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে বিমূর্ত। বিমূর্ত, এই বিমূর্তটা মানে কি? মূর্ত মানে হচ্ছে, আচ্ছা মূর্ত শব্দটা জানার আগে মূর্তি শব্দটা দেখো। মূর্তি, মূর্তিকে আমরা দেখি না, দেখা যায়, বা সেটা হচ্ছে মানে স্পর্শযোগ্য। কিন্তু যখন বি উপসর্গটা যুক্ত হবে বা বিমূর্ত যুক্ত হবে, বিমূর্তি, তখন সেটা আর দেখা যাবে না, অশরীরী, যেটার কোনো শরীরী আকৃতি নাই। এইরকম বিষয়কে বোঝানোর জন্য বিমূর্ত বলা হয়ে থাকে। যেমন মনে করো যে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, এসব কিছু হচ্ছে বিমূর্ত ধারণা।
তো এই অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে বিমূর্ত। তারপর অ্যাসিড, অ্যাসিড শব্দের অর্থ হচ্ছে অম্ল, অ্যাসিড শব্দের অর্থ হচ্ছে অম্ল। অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি বা প্রাপ্তি স্বীকার, স্বীকৃতি বা প্রাপ্তি স্বীকার, যে কোনো একটা জিনিস পেয়েছো, পেয়ে সেটা স্বীকারোক্তি বা স্বীকার করে নেওয়া, সেটাই হচ্ছে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট। অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। এই ভারপ্রাপ্তটা মানে কি? ভারপ্রাপ্তটা মানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন, তার মৃত্যু বা অসুস্থতা জনিত বা অন্য কোনো বিশেষ কারণে যখন তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, তখন তার পরিবর্তে যখন অন্য একজনকে স্থলাভিষিক্ত করা হয়, সেটাই হয় ভারপ্রাপ্ত দায়িত্ব। এই অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। যেমন আমরা বলতে পারি অ্যাক্টিং প্রেসিডেন্ট, অর্থাৎ ভারপ্রাপ্ত সভাপতি। আচ্ছা, এবার আসো অ্যাডহক। অ্যাডহক শব্দের অর্থ হচ্ছে তদর্থক। অ্যাডহক শব্দের অর্থ কি? তদর্থক। বিশেষ কাজের জন্য যেটি গঠিত হয় তখন সেটাকে বলা হয় অ্যাডহক। এরকম অ্যাডহক কমিটি হয় পলিটিক্যাল পার্টিগুলোর অ্যাডহক কমিটি, যে অ্যাডহক কমিটি বিশেষ কাজের জন্য, বিশেষ একটা সেক্টরের জন্য তাদেরকে নিযুক্ত করা হয়। অ্যাফিডেভিট শব্দের অর্থ হচ্ছে হলফনামা। হলফনামা বা শপথনামা। এই হলফনামা বা শপথনামা, হলফনামাটা কি? হলফনামা হচ্ছে কোনো একটা কাজ করবে বা কোনো লোকজন হচ্ছে চুক্তিবদ্ধ হয়ে একটা বিশেষ কাজ করবে বা বিশেষ একটা কিছু করবে, তখন তারা সবাই হলফ করে বা শপথ করে যে এই কাজটা তারা করবে এবং এই কাজটা কর শেষ হওয়া পর্যন্ত তারা সকল শর্ত মেনে নেবে, এটাকে বলা হয় হচ্ছে হলফনামা। এজেন্ডা শব্দের অর্থ হচ্ছে আলোচ্য সূচি। আলোচ্য সূচি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটাই হচ্ছে এজেন্ডা, বা যে বিষয়গুলো নিয়ে কোনো আলাপ আলোচনা বা যে বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলা হবে, যে বিষয়গুলো নিয়ে অন্যদের সাথে ডিল করা হবে, সেগুলোই হচ্ছে আলোচ্য সূচি বা এজেন্ডা। এইড শব্দের অর্থ হচ্ছে সাহায্য। আমরা জানি UNAID, যে ইউনাইটেড নেশনের যে সাহায্যটা, সেটাই হচ্ছে ইউএনএইড, বা ইউনাইটেড নেশন জাতিসংঘের যে সাহায্য সেটা নিয়ে হচ্ছে ইউএনএইড গঠিত। আচ্ছা, অ্যানেক্সেশন শব্দের অর্থ হচ্ছে সংযুক্তি। অ্যানেক্সেশন শব্দের অর্থ সংযুক্তি, শব্দের না, পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে সংযুক্তি। অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ হচ্ছে নৃতত্ত্ব। নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান। এই নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। এই নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। মানুষের যে মানুষের গঠন, মানুষের আকৃতি, মানুষের উদ্ভব বিকাশ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, সেটি হচ্ছে নৃতত্ত্ব বা নৃবিজ্ঞান। তাহলে এবার আর্কিওলজি শব্দের অর্থ হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব, এই প্রত্ন শব্দের অর্থ প্রাচীন, পুরাতন, প্রাগৈতিহাসিক, মানে হচ্ছে অনেক পুরনো জিনিস বা অনেক পুরনো সম্পদ নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে আর্কিওলজি বা প্রত্নতত্ত্ববিদ্যা। আচ্ছা, অ্যাসেম্বলি শব্দের অর্থ হচ্ছে সভা বা পরিষদ। সভা বা পরিষদ। এই যে 1971 সালের ন্যাশনাল অ্যাসেম্বলি কল করার কথা ছিল ইয়াহিয়া খানে, তিনি সেটা করেননি। ফলে বাংলাদেশের বা তৎকালীন পুরো বাংলার জনগণ ক্ষোভে ফেটে পড়ে। তৎপরবর্তীতে 7ই মার্চ কিংবা 25শে মার্চ কিংবা 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের জন্ম। এই ন্যাশনাল অ্যাসেম্বলি বা অ্যাসেম্বলি শব্দের অর্থ হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে কি? সভা বা পরিষদ। অ্যাটেস্টেশন শব্দের অর্থ হচ্ছে সত্যায়ন। কোনো দায়িত্ববান লোকের কাছ থেকে যখন ওই ব্যক্তির তথ্য সম্পর্কে সত্যতা নিশ্চিত করার জন্য সিগনেচার নিয়ে আসা হয়, তখন সেটাকে সত্যায়ন বলে। আচ্ছা, অডিও শব্দের অর্থ হচ্ছে শ্রাব্য বা শ্রুতি, যেটা শোনা যায়।
শোনার যোগ্য বা যেটা শুনতে পাওয়া যায় সেটাই হচ্ছে অডিও বা শ্রাব্য। অটোনোমাস শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন। এই স্বযোগায়ত্ত, স্বায়ত্ত শাসন মানে হচ্ছে নিজের আয়ত্তে নিজেদের শাসন করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে স্বায়ত্ত শাসন। একটি জনগোষ্ঠী যখন চাইলো যে তারা নিজেরাই নিজেদেরকে শাসন করবে, কোনো বহির গোষ্ঠী বা বাইরের কোনো জাতি এসে তাদেরকে শাসন করবে না, নিজেদের শাসন করার যে আকাঙ্ক্ষা সেটাই হচ্ছে স্বায়ত্ত শাসন। বেইল শব্দের অর্থ জামিন, এটার ব্যাখ্যা করলাম না। জামিন মানে কি তোমরা জানো। ব্যালট পেপার ভোটপত্র, এটাও তোমরা জানো, যে পেপারটাতে নির্দিষ্ট বা পছন্দের দলীয় প্রার্থীদের ছাপ দিয়ে ভোট প্রদান করা হয়, বা নির্দিষ্ট পছন্দের প্রার্থী বা পছন্দের দলকে হচ্ছে বিজয় করার লক্ষ্যে ভোট দেওয়া হয় যে পত্রে বা সিল মারা হয় যে পত্রে, সেটাই হচ্ছে ব্যালট পেপার বা ভোটপত্র। ব্যাংক্রাফট শব্দের অর্থ দেউলিয়া। ব্যাংক থেকে লোন নিয়েছে, লোন নেওয়ার পর হচ্ছে এখন পুঁজি হারিয়ে ফেলেছে, এমন লোককে হচ্ছে দেউলিয়া বলা হয়। অর্থাৎ তার ব্যবসা প্রতিষ্ঠান একদম হচ্ছে এখন শূন্য লাভে পৌঁছে গেছে, মানে একেবারে লসে পৌঁছে গেছে এবং তার পুঁজি হারিয়ে ফেলেছে, এইরকম অবস্থাকে দেউলিয়াত্ব বা দেউলিয়া বলা হয়। আচ্ছা, বিলিঙ্গুয়াল শব্দের অর্থ হচ্ছে দ্বিভাষিক, বাইলিঙ্গুয়াল, দুঃখিত, দ্বিভাষিক মানে একই সাথে যিনি দুই ভাষায় ভাষায় পারঙ্গম বা পারদর্শী। অনেক সময় দেখা যায় রাষ্ট্রপ্রধানদের পেছনে একজন অনুবাদক থাকেন, যিনি হচ্ছে এক ভাষা থেকে অন্য ভাষায় হচ্ছে অনুবাদ করে দেন, বুঝতে বোধগম্য হয়। মনে করো রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠক করবেন, তো রাশিয়ান ভাষা তো তিনি জানেন না, আবার রাশিয়ার প্রেসিডেন্টও ইংরেজি ভাষা বলতে পারেন না, ফলে তিনি রাশিয়ান ভাষায় বলছেন। বলার পর বাংলাদেশের একজন যিনি বাইলিঙ্গুয়াল যিনি, তিনি হচ্ছে ওই ভাষাটা আমাদের প্রধান উপদেষ্টাকে অনুবাদ করে দিচ্ছেন। এবার প্রধান উপদেষ্টা সেটা বুঝে আবার বাংলায় বলছেন, আবার বাংলা থেকে কোনো রাশিয়ান সেটাকে রাশিয়ার বা রাশিয়ান ভাষায় অনুবাদ করে দিচ্ছে। এটাই হচ্ছে বিলিঙ্গুয়াল বা দ্বিভাষিকদের কাজ, তারা এই কাজটা করে, ইন্টারপ্রেটারের কাজটা করে দ্বিভাষিকরা। আচ্ছা, বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি হচ্ছে গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জি। একজন গবেষক তার গবেষণা কর্মটি বা গবেষণা অভিসন্দর্ভটি বা কোন একটি প্রবন্ধ লিখবেন, তো প্রবন্ধটি, গবেষণা অভিসন্দর্ভটি বা গবেষণা পত্রটি সম্পন্ন করতে তিনি অনেক বই থেকে তিনি রেফারেন্স সংগ্রহ করেন। এই রেফারেন্স সংগ্রহকৃত বইগুলোর একটা লিস্ট তিনি নিচে দিয়ে দেন, এই লিস্টটাকে বলা হয় গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফি। আসো এবার আমরা আরো 30টি পারিভাষিক শব্দের অর্থ শেখার চেষ্টা করব। আগের বার 20টি পারিভাষিক শব্দের অর্থ শিখেছি, এবার আমরা আরো 30টি পারিভাষিক শব্দের অর্থ শিখব। আচ্ছা, প্রথম শব্দটি যেটি রয়েছে সেটি হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি শব্দের অর্থ তোমরা জানো, সেটি হচ্ছে জীবন চরিত বা জীবনী। আমরা লিখি জীবনী বা জীবন চরিত, কোনো মানুষের সারা জীবনের গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ঘটনার সমষ্টি, তার সৃষ্টিকর্ম, তার সাহিত্যকর্ম বা তার গুরুত্বপূর্ণ যে অর্জনগুলো, সেগুলো এই তার জীবনীতে থাকে, বা তার জীবনের মোড় ফেরানো বা বাক বদলকারী বিভিন্ন ঘটনা তার জীবন চরিতে থাকে। ব্ল্যাক আউট শব্দের অর্থ হচ্ছে নিষ্প্রদীপ, যুদ্ধের সাথে সংশ্লিষ্ট এই শব্দটা, যুদ্ধ বাস্তবতা এটি প্রযোজ্য। নিষ্প্রদীপ মানে কি, মানে হচ্ছে যুদ্ধ, দুই দিক থেকে আক্রমণ, এই অবস্থায় হচ্ছে আলো বন্ধ করে দেওয়া, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে যে অন্ধকারাচ্ছন্ন করে রাখা হয় সেটাকে বলা হয় ব্ল্যাক আউট। শহীদ কাদরী নামে একজন বিখ্যাত কবি রয়েছেন, তার একটি বিখ্যাত কবিতা রয়েছে ব্ল্যাক আউটের পূর্ণিমায়। এবার হচ্ছে ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট মানে হচ্ছে নীল নকশা, নীল নকশা। নীল নকশা শব্দটা আরো সহজভাবে বললে এটার অর্থ হচ্ছে পরিকল্পনা। মনে করো 1971 সালের 25শে মার্চের রাতের যে গণহত্যা, ঢাকা কিংবা সারা বাংলাদেশের যে গণহত্যা, সেই গণহত্যার নীল নকশা তারা আরো অনেক আগেই প্রণয়ন করেছে যে এভাবে হচ্ছে বাঙালিদেরকে আমরা দমন করব। সেই পরিকল্পনা, নীল নকশা বা ষড়যন্ত্র, সেই অর্থে আমরা ব্লু প্রিন্ট শব্দটা ব্যবহার করতে পারবো। পরের শব্দটা হচ্ছে কি বন্ড। বন্ড শব্দের অর্থ হচ্ছে আচ্ছা, প্রতিজ্ঞাপত্র। বন্ড শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞাপত্র। এই প্রতিজ্ঞাপত্র বা বন্ড শব্দের অর্থ
কেন প্রতিজ্ঞা প্রত্যয় হলো? মনে করি যে আমরা বন্ড সই, যে বিশেষ শর্ত সাপেক্ষে কোনো একটা কিছু মেনে নিয়ে তারপর যে স্বাক্ষর করা হয় সেটাকে হচ্ছে বন্ড সই বলা হয়। এই বন্ড মানে প্রতিজ্ঞা পত্র। আচ্ছা, বুকলিট শব্দের অর্থ হচ্ছে পুস্তিকা। আমি শব্দ বলছি, আসলে হবে পারিভাষিক অর্থ হচ্ছে পুস্তিকা। এই ইকা প্রত্যয়টি ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়। ক্ষুদ্র, ইকা ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়, মানে ছোট অর্থে। পুস্তিকা মানে হচ্ছে পুস্তকের চেয়ে আকৃতিতে ছোট, মানে ছোট চটি বই, ওই অর্থে পুস্তিকা বা বুকলিট শব্দটি ব্যবহার করা হয়। বুলেটিন শব্দের অর্থ হচ্ছে জ্ঞাপন পত্র। জ্ঞাপন পত্র কোনো একটা বিশেষ ঘটনা বা কোনো বিশেষ বিষয়ে জানানোই হচ্ছে জ্ঞাপন পত্র। যে বিশেষ বুলেটিন বলেন না, যে বিশেষভাবে জানানো যাচ্ছে, সেই অর্থে জ্ঞাপন পত্র। বিউরোক্রেসি শব্দের অর্থ হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র, আমলাতন্ত্রটা কি? আমলাতন্ত্র হচ্ছে একটি রাষ্ট্রের প্রশাসনের যে কর্মকর্তারা এবং কর্মচারী বৃন্দ, তারা যেভাবে প্রশাসনটা পরিচালনা করেন, প্রশাসন পরিচালনার নীতি, সেগুলাই হচ্ছে আমলাতন্ত্র। ক্যাবিনেট শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ অর্থাৎ একটি সরকারে যতজন মন্ত্রী রয়েছেন সবাইকে নিয়েই মন্ত্রী পরিষদ গঠিত হয়। ক্যাপশন শব্দের অর্থ হচ্ছে শিরোনাম। ফেসবুকে যে তোমরা ক্যাপশন দাও, এই ক্যাপশনের অর্থ হচ্ছে শিরোনাম। আশা করি মনে থাকবে তোমাদের। কার্টুন শব্দের অর্থ, এটা একটু খেয়াল করো, কার্টুন শব্দের অর্থ হচ্ছে ব্যঙ্গচিত্র। এটা অনেকবার এসেছে, ব্যঙ্গচিত্র। দেখো, নর্মালি আমরা কার্টুন কি জানি? কার্টুন মানে হচ্ছে কোনো ভিডিও যেটা আমরা ছোটবেলায় দেখেছি, কিন্তু এখানে কিন্তু চিত্র বলছে, চলচ্চিত্র না, স্থির চিত্র, ব্যঙ্গচিত্র। তো কার্টুন শব্দের অর্থ হচ্ছে ব্যঙ্গচিত্র। এই যে ব্যঙ্গচিত্র বিভিন্ন পত্রিকায় দেখা যায় যে সরকার প্রধান বা বিরোধী দলীয় নেত্রী নেতাদের নিয়ে হচ্ছে বিভিন্ন কার্টুন বা ব্যঙ্গচিত্র করা হয়, তাদেরকে হাস্য পরিহাস বা কৌতুকের মাধ্যমে উপস্থাপন করা হয়, এটাই হচ্ছে কার্টুন বা ব্যঙ্গচিত্র। আচ্ছা, ক্যাটালগ শব্দের অর্থ হচ্ছে তালিকা। ক্যাটালগ শব্দের অর্থ হচ্ছে তালিকা। কোনো একটা পণ্যের তালিকা হতে পারে, কোনো একটা গ্রন্থের তালিকা হতে পারে। কোনো একটা লাইব্রেরিতে আমরা গেলাম, যাওয়ার পর বললো যে আমাদের এই বইগুলো এভাবে হচ্ছে, এই এই বই আছে, এটা তালিকা দিয়ে দাও, এটাকে হচ্ছে ক্যাটালগ বলে। সেন্সাস শব্দের অর্থ হচ্ছে আদমশুমারি। আদম মানে হচ্ছে মানুষকে বোঝানো হচ্ছে, যে শুমারি শব্দটা হচ্ছে গণনা, তার মানে হচ্ছে মানুষ গণনা, প্রতি 10 বছর পর পর দেশের আদমশুমারি করা হয়। চিফ হুইপ হচ্ছে মুখ্য সচেতক। এটার পারিভাষিক অর্থ মুখ্য সচেতক। সংসদের সংসদ সদস্যদের আচার আচরণ, শৃঙ্খলা, উপস্থিতি ইত্যাদির প্রধান দায়িত্ব যার উপর থাকে তাকেই বলা হয় চিফ হুইপ। সার্কুলার শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞপ্তি বা পরিপত্র। বিজ্ঞপ্তি বা পরিপত্র কোনো একটা বিশেষ বিষয়ে যখন অবগতির জন্য জানানো হয় তখন, বা বিশেষ অর্থে যখন হচ্ছে জানানো হয়, তখন সেটা বিজ্ঞপ্তি বা পরিপত্র হয়। এই যে বিভিন্ন চাকরির পরিপত্র বা সার্কুলার বেরোয়, যে যাদের দরকার তারাই হচ্ছে এটা জানে। সিভিল ওয়ার শব্দের অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ মানে হচ্ছে কোনো বহিঃশত্রু না, নিজেরা যে যুদ্ধটা, সেটাই হচ্ছে গৃহযুদ্ধ। কোল্ড ওয়ার শব্দের অর্থ হচ্ছে স্নায়ু যুদ্ধ। স্নায়ু যুদ্ধ, এই স্নায়ু যুদ্ধ বিষয়টা কি? স্নায়ু যুদ্ধ হচ্ছে এখানে সরাসরি যুদ্ধ হবে না, মিসাইল ছুড়বে না, বোমা ছুড়বে না, গুলি করবে না, কিন্তু তারা বিভিন্নভাবে হচ্ছে হুমকি দিতে থাকবে, বিভিন্নভাবে হচ্ছে ভয় প্রদর্শন করতে থাকবে, বিভিন্ন বাণিজ্যিকভাবে বা সামরিক দিক দিয়ে হচ্ছে ভয় ভীতি কিংবা হুমকি প্রদর্শনটাই হচ্ছে স্নায়ু যুদ্ধ। কোঅর্ডিনেটর, এটা খুবই এখন বিখ্যাত শব্দ। এটা শব্দ অর্থ হচ্ছে সমন্বয়ক। এটার অর্থ কি? সমন্বয়ক। আশা করি তোমরা বুঝবা এটার অর্থ কি, যে সমন্বয় করেন যিনি, অনেক
অনেকজনকে নিয়ে একটা বিষয়ে যিনি সমন্বয় করেন বা বিষয়টা যিনি হচ্ছে দেখাশোনা করেন, বিষয়টা যিনি নির্ধারণ করেন। আচ্ছা, কপিরাইট শব্দের অর্থ হচ্ছে লেখক সত্ত্ব, লেখক সত্ত্ব বা মেধা সত্ত্ব, মেধা সত্ত্ব। মানে কপিরাইটটা থাকলে কি হয়, ওই জিনিসটা অন্য কেউ আর চুরি করে নিয়ে যেতে পারে না। যে এই জিনিসটা একজন লিখেছে, অন্যজন এসে দাবি করলো যে এই জিনিসটা তো আমার। এই কপিরাইট থাকলে এই ব্যাপারটা করতে পারে না, যে লেখকের একটা সত্ত্ব এখানে থাকে, দাবি থাকে যে এই জিনিসটা আমার, এটা অন্য কারো না। কাস্টম শব্দের অর্থ হচ্ছে প্রথা বা রীতি। বিভিন্ন জনসমাজে বিভিন্ন রীতি রয়েছে, কাস্টম রয়েছে, সেগুলাই হচ্ছে এই বিভিন্ন প্রচলিত অনেক আচার আচরণ রয়েছে, এগুলাকে রীতি বা প্রথা বলা হয়। ডেটা শব্দের অর্থ উপাত্ত, সেটা তোমরা বুঝো খুবই সহজ। এটা ডিড শব্দের অর্থ, ডিড শব্দের অর্থ হচ্ছে দলিল, ডিড শব্দের অর্থ দলিল। আর ডিড অফ গিফট, ডিড অফ গিফট মানে কি, এটা হচ্ছে দানপত্র। কোনো একটা কিছু যখন কাউকে দান করে দেওয়া হয়, সেটার জন্য একটা চুক্তিনামা তৈরি করা হয়, সেটাকে বলা হয় দানপত্র। আচ্ছা, ডেপুটেশন শব্দের অর্থ হচ্ছে, দুটো অর্থ হয় এটার, ভালোটা হচ্ছে প্রেষণ, আরেকটা আমরা নিতে পারি সেটা হচ্ছে প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব। কোন একটা বিশেষ কাজের জন্য যখন সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করা হয়, যারা প্রতিনিধিত্ব করবেন, সেই অর্থেই ডেপুটেশন শব্দটি ব্যবহার করে। বিখ্যাত একটি ডেপুটেশন রয়েছে ব্রিটিশ আমলে, সেটা হচ্ছে সিমলা ডেপুটেশন। তোমরা যারা জানো তারা তো জানোই, এই সিমলা ডেপুটেশন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ডেপুটেশন ছিল। ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা। আমাদের মূল ভাষা তো হচ্ছে বাংলা বা প্রমিত ভাষা, বইয়ের ভাষা হচ্ছে বাংলা, পাশাপাশি আরো অনেকগুলো ভাষা রয়েছে একটি দেশে, যেমন সিলেটি, নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা। এই ভাষাগুলো হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। ডিপ্লোম্যাটিক শব্দ অর্থ কূটনৈতিক, কূটনৈতিক। ডিপ্লোম্যাটিক শব্দের অর্থ হচ্ছে কূটনৈতিক। ডকুমেন্টারি শব্দের অর্থ হচ্ছে প্রামাণ্য। যে আমরা ডকুমেন্টারি দেখি না, যে বিভিন্ন ডকুমেন্টারি প্রামাণ্য, এই প্রামাণ্য শব্দটা ব্যবহার করার কারণটা হচ্ছে, যখন ডকুমেন্টারি তৈরি করা হয় তখন অনেক তথ্য উপাত্ত এবং যাচাই বাছাই করে এটি তৈরি করা হয় বলে এটি প্রামাণ্য, মানে প্রমাণ হাজির থাকে, এখানে সত্য প্রমাণ হাজির থাকে, সেই অর্থে এটা প্রামাণ্য। ডায়নামিক শব্দটা তোমরা জানো, গতিশীল, এটার ব্যাখ্যা করলাম না, যেটার গতিসম্পন্ন। তাহলে এবার ইমেইল শব্দের অর্থ কি? ইমেইল শব্দের অর্থ তোমরা সবাই জানো, ইমেইল শব্দের অর্থ হচ্ছে বৈদ্যুতিন চিঠি। তোমাদের এটা লিখিত অংশে, বিরোচন অংশে এটা আসে, বৈদ্যুতিন চিঠি। আচ্ছা, এবার এমবার্গো শব্দের অর্থ কি? এমবার্গো শব্দের অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা। দেখো, নিষেধ মানে কি? নিষেধ মানে হচ্ছে অনুমতি নেই, আর আজ্ঞা শব্দ, নিষেধ যোগ আজ্ঞা মিলে হচ্ছে নিষেধাজ্ঞা। আর আজ্ঞা মানে হচ্ছে আদেশ, অনুমতি না দেওয়ার আদেশটাই হচ্ছে নিষেধাজ্ঞা। মানে হচ্ছে এটা রাজনৈতিক নিষেধাজ্ঞা হতে পারে, যে ইরানকে অনেক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে পণ্য রপ্তানি করতে পারবে না, এরকম একটা এমবার্গো, বা এমবার্গোর পারিভাষিক অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। এনসাইক্লোপিডিয়া শব্দের অর্থ হচ্ছে বিশ্বকোষ। এই বিশ্বকোষটা মানে কি? বিশ্বের তাবৎ জ্ঞান, বিশ্বের যাবতীয় জ্ঞান, তথ্য উপাত্ত যেখানে সন্নিবেশিত আছে, সেটাই হচ্ছে এনসাইক্লোপিডিয়া। এই 30টি শব্দের পারিভাষিক শব্দের অর্থ আশা করি তোমরা শিখতে পেরেছো। চলো এবার আমরা আরো 30টি পারিভাষিক শব্দের অর্থ শিখবো। আসলে এবার আমরা একে একে দেখার চেষ্টা করি যে এই 30টি পারিভাষিক শব্দের অর্থ কি হতে পারে। এপিটাফ, এপিটাফ শব্দের অর্থ হচ্ছে সমাধি ফলক। এপিটাফ শব্দের অর্থ কি বলছি? সমাধি ফলক। যে সমাধিতে
মানুষ মারা গেলে কবরে যে সমাধি ফলকটা দেওয়া হয় সেটাকে হচ্ছে সমাধি ফলক বলা হয়। আচ্ছা, ওই যে নাম ফলক, সেটাই হচ্ছে এই সমাধি ফলক। আচ্ছা, ইথিক্স শব্দের অর্থ হচ্ছে নীতিবিদ্যা। ওই যে আমরা ইথিক্স বলি না, ইথিক্স মানে নীতি, নৈতিকতা, মোরালিটি, এই নীতিবিদ্যা। যেখানে এই বিষয়গুলো শেখানো হয় সেই শাস্ত্রটাই হচ্ছে নীতিবিদ্যা। আচ্ছা, ইথিক্স একটু ভুল হয়েছে এখানে, ইথিক্স আমরা এইচটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, ইথিক্স এবার ঠিক আছে। আইওয়াশ শব্দের অর্থ তোমরা সবাই জানো, আইওয়াশ মানে হচ্ছে ধোঁকা, এটার ব্যাখ্যা করার দরকার নেই। আইওয়াশ মানে ধোঁকা। ফিকশন মানে হচ্ছে কথা সাহিত্য। ফিকশন মানে কথা সাহিত্য। সাহিত্য দু রকম হয়, একটা হচ্ছে কাব্য সাহিত্য আর একটা হচ্ছে কথা সাহিত্য। কাব্য সাহিত্যের ভিতর শুধু কবিতা থাকে, আর কথা সাহিত্যের ভিতর ছোট গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি থাকে। এই ছোট গল্প, নাটক, উপন্যাস এগুলোকে বলা হচ্ছে কথা সাহিত্য। ফাইল শব্দের অর্থ নথি। ওই যে তোমরা ফোনে যে ফাইল রয়েছে না, ফাইল ম্যানেজারে, ফাইল শব্দের অর্থ হচ্ছে নথি। ফাইন আর্টস শব্দের অর্থ হচ্ছে চারুকলা। চারুকলা, চারু শব্দের অর্থ হচ্ছে সুন্দর, অর্থাৎ বলা যাইতে পারে যে এটা হচ্ছে সৌন্দর্যবিদ্যা অনুষদ বা সৌন্দর্যবিদ্যা যেখানে শেখানো হয় সেটাকে বলা হচ্ছে চারুকলা। আচ্ছা, এবার যে শব্দটা হচ্ছে ফোরকাস্ট, এটার অর্থ হচ্ছে পূর্বাভাস। পূর্বাভাস শব্দটা ভাঙো, অর্থ কি দাঁড়ায়? পূর্বে আভাস দেয়, যেটা মনে করো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় হচ্ছে এক সপ্তাহ আগে থেকে, যে ঘূর্ণিঝড় আসছে, আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে নাকি রৌদ্রোজ্জ্বল থাকবে, এই যে পূর্বাভাসটা দেওয়া হয় আগেই, যেটা দিয়ে বলে দেওয়া হয় সেটাকে বলা হয় পূর্বাভাস। আচ্ছা, ফান্ডামেন্টাল শব্দের অর্থ হচ্ছে মৌলিক, যেটা লাগবেই, ফান্ডামেন্টাল। গ্যালাক্সি শব্দের অর্থ তোমরা অনেকেই জানো, এটার ব্যাখ্যা করতে হবে না, ছায়াপথ। ছায়াপথ। জিওলজি শব্দের অর্থ, এটা একটা শাস্ত্র বিজ্ঞান, এটা হচ্ছে ভূতত্ত্ব। ভূমি বা মাটি নিয়ে যেখানে গবেষণা, আলোচনা এবং বিস্তর জ্ঞান আরোহণ করা হয় সেটাই হচ্ছে জিওলজি। গ্র্যাচুইটি শব্দের অর্থ হচ্ছে আনুতোষিক। আরো সহজ করে দিই, এটার অর্থ হচ্ছে বৃত্তি বা বিশেষ সুবিধা দেওয়া, যাতে হচ্ছে তার কার্যক্রমটা চালিয়ে যেতে পারে। আনুতোষিক, গ্র্যাচুইটি মানে হচ্ছে আনুতোষিক, আনুতোষিক মানে হচ্ছে বৃত্তি। আচ্ছা, গ্রিন রুম মানে হচ্ছে সাজঘর। নাটক, সিনেমাতে যেখানে হচ্ছে মানে এখন তো রিফ্রেশ রুম বলা হয়, যে রিফ্রেশ রুমটাই হচ্ছে সাজঘর, যেখানে মেকআপ করা হয়। পাশাপাশি ক্রিকেট খেলাতেও যখন আউট হওয়ার পর বা আউট হওয়ার আগে যেখান থেকে তারা বিভিন্ন তাদের ড্রেস আপ করে আসে সেটাই হচ্ছে সাজঘর, বা পরে গিয়ে যে ড্রেস আপ চেঞ্জ করে সেটাই সাজঘর। হর্টিকালচার হচ্ছে উদ্যান কৃষি। হর্টিকালচার শব্দের অর্থ হচ্ছে উদ্যান কৃষি। হোস্টেজ শব্দের অর্থ হচ্ছে জিম্মি। জিম্মি বা আটক। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম না, আমাদের বাংলাদেশের একটি, আরো বছরখানেক আগে বাংলাদেশের একটি জাহাজ হচ্ছে জলদস্যুরা আটকে রেখেছে এবং নাবিকদের জিম্মি করে রেখেছে। এই জিম্মি বা আটকে রাখা, হোস্টেজ। হাইজিন শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য, দুঃখিত, হাইজিন শব্দের অর্থ স্বাস্থ্যবিধি। সুস্বাস্থ্যের জন্য, ভালো স্বাস্থ্যের জন্য যা যা দরকার সেটা মেনে চলাই হচ্ছে স্বাস্থ্যবিধি। আচ্ছা, আইডিয়ালিজম শব্দটা এটি একটি টার্ম, এটার অর্থ হচ্ছে ভাববাদ। এটার অর্থ হচ্ছে ভাববাদ। ইমিগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে অভিবাসী। অভিবাসী, এক দেশ থেকে অন্য দেশে যারা গমন ইচ্ছুক বা গমন করেছে এদেরকে অভিবাসী বলা হয়। ইমপিচমেন্ট শব্দের অর্থ হচ্ছে অভিশংসন। এই ইমপিচমেন্ট রাষ্ট্রপতিকে ঘটানো হয়
যে রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের স্বার্থের বাইরে গিয়ে বা তার যে শৃঙ্খলা তিনি না মানেন, তখন সংসদ সদস্যদের একটি নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য যদি মনে করেন এই রাষ্ট্রপতি আমাদের জন্য ক্ষতিকর, তখন তারা রাষ্ট্রপতিকে তার পদ থেকে স্খলন ঘটাতে পারেন বা পদচ্যুতি ঘটাতে পারেন, সেটাকেই বলা হয় অভিশংসন। এবার ইন্ডেক্স, ইন্ডেক্স শব্দের অর্থ হচ্ছে নির্ঘণ্ট। শুনতে কঠিন খটোমটো হলে এটা একটা অর্থ আছে। নির্ঘণ্ট মানে কি? নির্ঘণ্ট মানে একটা সিকোয়েন্স রয়েছে। মনে করো আমি তোমাদেরকে কি সিকোয়েন্সে করাচ্ছি, প্রথমে এ, তারপর বি, তারপর সি, এই সিকোয়েন্সে করালাম না? এই সিকোয়েন্সটাই হচ্ছে একটা আলফাবেটিক্যালি সিকোয়েন্স হতে পারে বা অন্যরকম সিকোয়েন্স হতে পারে, সেটাকে বলা হচ্ছে নির্ঘণ্ট। আচ্ছা, ইন্টেরিম শব্দ এখন এটা খুবই বিখ্যাত। ইন্টেরিম অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তী মানে কি? মনে করো যে এই একটা টাইম, এই একটা টাইম, এই দুই টাইমের মাঝামাঝি যে সময়টা, অন্তর মানে ভিতরের, এই মাঝখানের সময়টাই হচ্ছে অন্তর্বর্তীকালীন টাইম। মানে একটা সরকার ছিল, একটা সরকার আসবে, এই দুই সরকারের মাঝামাঝি যে আরেকটা সরকার, সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে অন্তর্বর্তীকালীন মানে এটা তো বুঝতে পারছি, ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন। আচ্ছা, ইন্টারপ্রেটর শব্দের অর্থ হচ্ছে দোভাষী। ইন্টারপ্রেটর শব্দের অর্থ হচ্ছে দোভাষী, মানে যিনি এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেট করে দেন, তাকে হচ্ছে ইন্টারপ্রেটর বলা হয়। ইরিগেশন শব্দের অর্থ সেচ, কৃষিতে যেটা দেওয়া হয় সেই সেচ, এটা আর ব্যাখ্যা করলাম না। জাস্টিস শব্দের অর্থ আমরা সবাই জানি বিচার, কিন্তু জাস্টিস শব্দের বিশেষ অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে ন্যায় বিচার। আমরা যখন বলি উই ওয়ান্ট জাস্টিস, তখন মানে হচ্ছে আমরা ন্যায় বিচার চাই, যেখানে ন্যায্য বিচারটা হবে সেটাই হচ্ছে ন্যায় বিচার। ল্যান্ডস্কেপ হচ্ছে ভূদৃশ্য। ল্যান্ডস্কেপ মোডে আমরা ছবি তুলি না, যে ভূদৃশ্য মানে পুরোটাকে একসাথে নেবে, সেটাই হচ্ছে ল্যান্ডস্কেপ। লিফলেট শব্দের অর্থ হচ্ছে প্রচারপত্র। প্রচারপত্র, যেটার মাধ্যমে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান এর প্রচার করা হয়, সেটাই হচ্ছে, বা কোনো রাজনৈতিক দলের প্রচার করা হয়, সেটাই হচ্ছে প্রচারপত্র। লিপ ইয়ার শব্দের অর্থ হচ্ছে অধিবর্ষ। এটা তোমরা জানো, যে বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়, সেটাকেই অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়, যে একটা দিন বেশি হয়। লিজেন্ড, এটা অনেকবার এসেছে। লিজেন্ড শব্দের অর্থ হচ্ছে কিংবদন্তি। আমাদের একটা কবিতা রয়েছে না, আমি কিংবদন্তির কথা বলছি। এই কিংবদন্তি মানে লোক পরম্পরায় বা অনেকেই এই ঘটনা সম্পর্কে জানে, এই বিষয় সম্পর্কে জানে, বা এটা সবার কাছে পৌঁছে গেছে, সেই অর্থে কিংবদন্তি শব্দটি ব্যবহার করা হয়। ম্যানিফেস্টো শব্দের অর্থ হচ্ছে ইশতেহার। ইশতেহার, এটা নির্বাচনের ইশতেহার, ওই অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, ম্যানুস্ক্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে পাণ্ডুলিপি। কোনো একটা জিনিস প্রকাশ করার আগে বা বইতে ছাপানোর আগে যে খসড়াটা তৈরি করা হয়, সেটাকে বলা হয় পাণ্ডুলিপি। মনে করো আমি তোমাদেরকে এই সবগুলো শব্দের অর্থ শেখানোর আগে আমি নিজে দেখেছি কোনগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমি লিখে রেখেছি। সেই যে লিখে রেখেছি, লিখে রেখে এখন তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে লিখে রাখা অংশটাই হচ্ছে আমার খসড়া বা ম্যানুস্ক্রিপ্ট। আচ্ছা, মিথ শব্দের অর্থ হচ্ছে পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী, এই পৌরাণিক মানে কি? পৌরাণিক শব্দটার অর্থ হচ্ছে যে পুরাণে বর্ণিত আছে বা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ, হাজার বছর হয়ে গেছে যেগুলোর বয়স, ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থে যেসব কাহিনী বর্ণনা রয়েছে, সেগুলাকেই হচ্ছে পৌরাণিক কাহিনী বলা হয়। আশা করি এই 30টি পারিভাষিক শব্দের অর্থ তোমরা শিখতে পেরেছো। এবার আমরা আরো 30টি পারিভাষিক শব্দের অর্থ জানার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা আরো 30টি পারিভাষিক শব্দের অর্থ জানবো। নিউট্রাল শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ। এটার ব্যাখ্যা করার দরকার নেই, যে এ পক্ষেও নাই ও পক্ষেও নেই, সেই নিরপেক্ষ, স্বতন্ত্র। আচ্ছা, নোট শব্দের অর্থ মন্তব্য। মন্তব্য মানে কি তোমরা জানো, এটার ব্যাখ্যা করার দরকার নেই। নার্সারি শব্দের অর্থ শিশুশালা বা তরুশালা। এই শালা মানে আবার হচ্ছে স্ত্রীর ভাই না, এই শালা মানে যেখানে হচ্ছে
যত্ন করা হয়, শিশুদের যত্ন করা হয় যেখানে, তরু বা গাছের যত্ন করা হয় যেখানে, সেই অর্থে শিশুশালা বা তরুশালা। ওথ শব্দের অর্থ হচ্ছে শপথ, এটা ব্যাখ্যা করলাম না। অক্টেভ শব্দের অর্থ অষ্টক। তোমরা অনেকেই জানো যে সনেটের দুটো অংশ থাকে, প্রথম অংশটাকে বলা হয় ষষ্ঠক, তারপর অংশটাকে বলা হয় অষ্টক। এটা তোমাদের জানা, এই সনেটের এই শেষের অংশটাকে অষ্টকটাকেই অক্টেভ বলা হয়। অর্ডিন্যান্স শব্দের অর্থ হচ্ছে অধ্যাদেশ। এটা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা, যিনি অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বা জনগুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি এই অধ্যাদেশ জারি করতে পারেন। প্যারা শব্দের অর্থ যেটা তোমরা মনে করছো সেটা না, প্যারা শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ। আচ্ছা, প্যারোল শব্দের অর্থ বন্দির শর্তাধীনে মুক্তি। বন্দির শর্তাধীন মুক্তি মানে একজন রাজনৈতিক বন্দী বা যে কোনো রকম বন্দী, তিনি বিশেষ শর্ত আরোপ করা হবে যে আপনাকে মুক্তি দেব। মনে করো বলা হলো যে আপনি দেশের বাড়ি যেতে পারবেন না, 24 ঘন্টা নজরদারিতে থাকবেন, রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না, এই যে বিশেষ বিশেষ শর্ত আরোপ করা হয় তার মুক্তির জন্য, তখন সেটা হয়ে যায় বন্দির শর্তাধীনে মুক্তি বা পেরোল। আর পেরোলটা যখন দেওয়া হয় তখন হচ্ছে নির্দিষ্ট সময় কারা যাপন করার পরই পেরোলটা দেওয়া হয়। মনে করো 10 বছর তার কারা আদেশ হয়েছে, তিনি 5 বছর কারাভোগ করছেন, করার পর হচ্ছে ওনাকে প্যারোল দেওয়া হলো, অর্থাৎ নির্দিষ্ট সময় কারাভোগ করতে হবে, তারপরেই প্যারোলে মুক্তি পায়। আচ্ছা, স্পোকসম্যান হচ্ছে মুখপাত্র, মানে কোন রাজনৈতিক নেতা বা সরকারের একজন মুখপাত্র থাকে, যে ওই রাজনৈতিক নেতা বা সরকারের প্রতিনিধি হয়ে সরকারের কথাগুলো বা রাজনৈতিক দলের রাজনৈতিক নেতার কথাগুলো বলে থাকেন, তাদেরকে মুখপাত্র বলা হয়। স্পন্সর শব্দের অর্থ হচ্ছে পোষক। স্পন্সর মানে তোমরা তো বুঝোই যে হচ্ছে বিষয়টা আয়োজন করে বা হচ্ছে সাহায্য করে কোন একটা বিশেষ অনুষ্ঠানের বা বিশেষ কাজের, তাকে স্পন্সর বলা হয়। এটার পারিভাষিক অর্থ হচ্ছে পোষক। পেট্রোনাইজ শব্দের অর্থ আমরা বলি না পৃষ্ঠপোষক, এই স্পন্সর শব্দের অর্থ হচ্ছে পোষক, মানে যে তোমরা করো, আমরা এটাতে তোমাদের আর্থিক বা অন্যান্য আনুকূল্য বা সাহায্য প্রদান করব। সাবসিডি শব্দের অর্থ হচ্ছে ভর্তুকি। ভর্তুকি এটা অর্থনৈতিক একটা টার্ম, মানে অর্থনীতির একটা টার্ম। যে ভর্তুকিটা কি, মনে করো সরকার একটা জিনিস কিনলো 100 টাকা দিয়ে, কিন্তু দেশের মানুষের পক্ষে 100 টাকা দিয়ে কেনা সম্ভব না, তখন সরকার সেটা 70 টাকা দামে যখন বিক্রি করে, এই যে 30 টাকা, তখন ভর্তুকি হয়। সরকার নিজে লস দিচ্ছে কিন্তু জনগণের কথা চিন্তা করে সেটা মেনে নিচ্ছে। এই যে ভর্তুকিটা হচ্ছে একটা নির্দিষ্ট পণ্যে বিশেষ একটা ছাড়, বিশেষ ছাড়। সারপ্লাস শব্দ এটাও উৎপাদনের সাথে জড়িত, এটা হচ্ছে উদ্বৃত্ত। মনে করো বাংলাদেশে আমের চাহিদা হচ্ছে, ধরলাম আমি 5 লক্ষ মেট্রিক টন, 5 লক্ষ মেট্রিক টন, কিন্তু উৎপাদন হয়ে গেল 6 লক্ষ মেট্রিক টন। তার মানে 1 লক্ষ মেট্রিক টন আমার যে অতিরিক্ত হলো, সেটাই হচ্ছে আমার উদ্বৃত্ত। এই উদ্বৃত্তটাকে হচ্ছে সারপ্লাস বলা হচ্ছে। টার্মিনোলজি প্রথমেই বললাম, টার্মিনোলজি আমরা এতক্ষণ যা করাচ্ছি সেটাই হচ্ছে টার্মিনোলজি বা পারিভাষিক বা পরিভাষা, পারিভাষিক শব্দ বা পরিভাষা, এটা আর ব্যাখ্যা করলাম না। থিসিস শব্দের অর্থ হচ্ছে সহজভাবে বললে গবেষণাপত্র, এটা শিখো। আরো একটা রয়েছে, এটার অর্থ অভিসন্দর্ভ। অভিসন্দর্ভ গবেষণাপত্র, কোন একটা বিষয় বিস্তর গবেষণা, দিন রাত পড়াশোনা করলো, 1 বছর 2 বছর সময় নিয়ে যখন একটা উপস্থাপন করলো, একটা বই আকারে উপস্থাপন করলো, তখন সেটা হয় গবেষণাপত্র। আচ্ছা, ট্রায়াল শব্দের অর্থ হচ্ছে বিচার। ট্রায়াল থেকে ট্রাইব্যুনাল এসেছে। এই ট্রাইব্যুনাল শব্দের অর্থ হচ্ছে ন্যায়পীঠ। এই পীঠ মানে হচ্ছে আমাদের ব্যাক সাইড না, পীঠ মানে হচ্ছে যেখানে, মানে স্থান যেখানে ন্যায় বিচার পাওয়া যায়, এই যে বিদ্যাপীঠ বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রধানতম প্রথম বিদ্যাপীঠ। এই মানে বিদ্যা যেখানে দেওয়া হয়, ন্যায়পীঠ মানে যেখানে হচ্ছে ন্যায় বিচারটা হয়। আচ্ছা,
ইউনিফর্ম শব্দের অর্থ তোমরা জানো, কিন্তু এটার অর্থটা হয়তো জানো না। বাংলা পরিভাষাটা হচ্ছে উর্দি। আরবানাইজেশন শব্দের অর্থ হচ্ছে নগরায়ন, গ্রামকে নগরে পরিণত করা। আরবান মানে নগর, ব্যাখ্যা করলাম না এগুলা। আপ টু ডেট মানে আপ টু ডেট বা আপডেট, এটার মানে তোমরা বুঝোই, সফটওয়্যার আপডেট দাও, ফোন আপডেট দাও, কিন্তু এটার বাংলা পারিভাষিক অর্থটা হচ্ছে হালনাগাদ। হাল মানে হচ্ছে সর্বশেষ বা সাম্প্রতিক, আর নাগাদ মানে এই সাম্প্রতিক কাল পর্যন্ত যেটা সর্বশেষ বা সর্বসাম্প্রতিক, সেটাই করা হচ্ছে আপডেট করা বা হালনাগাদ করা। ভেনিউ শব্দের অর্থ হচ্ছে স্থান, যে ক্রিকেটের ভেনু, ফুটবল ভেনু বলা হয় না, যে স্থানে হয় সেটাকে ভেনু বলা হয়। ভাইস ভার্সা, এটার পারিভাষিক অর্থ হচ্ছে তদ্বিপরীত। তদ্বিপরীত মানে মনে করো আমি বললাম যে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে বলছি, এবং সেখানে বলা হয় যে তদ্বিপরীত মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ করো, এটাকে হচ্ছে ভাইস ভার্সা বা তদ্বিপরীত বলা হয়। আচ্ছা, ভিশন শব্দের অর্থ দুটো দিতে পারি। একটা হচ্ছে দর্শন, মানে যে আমি এটা কল্পনা করছি, এটা দর্শন বা চিন্তা করছি, এটা হচ্ছে ভিশন। আরেকটা সবচেয়ে ভালো এবং ভালো শব্দের রূপকল্প, যে এই বিষয়টা আমি কল্পনা করছি, এই রূপটা, এই এই দর্শনটা আমি কল্পনা করছি, সেটাই হচ্ছে ভিশন। আচ্ছা, ওয়াক আউট মানে হচ্ছে স্বভাবর্জন। এই স্বভাবর্জনটা সংসদে হয়ে থাকে যখন রাজনৈতিক দলগুলো সরকার দলের সিদ্ধান্ত মেনে নিতে পারে না বা স্পিকারের কোনো সিদ্ধান্ত মেনে নিতে পারে না, তখন তারা দলবদ্ধভাবে যখন সংসদ অধিবেশনটাকে বর্জন করে, তখন সেটাই হয়ে যায় সভা বর্জন বা ওয়াক আউট। আচ্ছা, উইল শব্দের অর্থ তোমরা জানো, আমরা বলি না উইল করে দিয়ে গেছে সম্পত্তি, উইল মানে হচ্ছে ইচ্ছা। আচ্ছা, ওয়ার ক্রাইম এটাও জানো, যুদ্ধাপরাধ। যুদ্ধাপরাধ বাংলাদেশে খুবই বিখ্যাত ওয়ার্ড এটা, যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধী। ওরশিপ মানে হচ্ছে উপাসনা বা পূজা, উপাসনায় লিখলাম আমরা, বা প্রার্থনা হইতে পারে। এক্সরে মানে এক্সরে সবাই জানে, এক্সরে এক্সরে, কিন্তু এটার একটা বাংলা পারিভাষিক অর্থ রয়েছে, রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি। আচ্ছা, জোন শব্দের অর্থ হচ্ছে অঞ্চল। জোন শব্দের অর্থ অঞ্চল। তাহলে আমরা দেখলাম আরো 30টি পারিভাষিক শব্দের বাংলা অর্থ বা পারিভাষিক অর্থ। এ নিয়ে আমরা টোটাল প্রায় 100টিরও অধিক আমরা পারিভাষিক শব্দের অর্থ তোমাদের জানানোর চেষ্টা করেছি। এই পারিভাষিক শব্দের অর্থগুলো তোমরা চর্চা করো, আশা করি পরীক্ষায় তোমরা বেশ উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।